কেন আমরা নিজেদের স্টক নিজেরাই খুঁজতে পারি না? কেন আমরা কোনো স্টক খোঁজার সময় কোনো এক্সপার্টের সাহায্য নিই? কেনই বা আমরা ভাবি যে কোনো স্টক নিজে আমরা যেটা খুঁজবো সেটা হয়তো আমাদের জন্য ভালো হবে না? এই সব কেনগুলোর উত্তর আজকে আমরা খুঁজবো এবং দেখে নেব খুব কম সময়ের মধ্যে কিভাবে আমরা আমাদের জন্য একটা ভালো স্টক খুঁজে বের করতে পারি বা একটা ভালো স্টক খোঁজার পদ্ধতি বা কি আছে। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। আপনারা দেখছেন মানি ট্রিজ বাংলা। আজকের থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আপনারা যারা এসেছেন এই ভিডিওটা ক্লিক করেছেন, তারা নিশ্চয়ই জানতে চাইছেন যে কিভাবে আমরা খুব কম সময়ের মধ্যে একটা ভালো স্টক বাই করে নিতে পারি বা একটা ভালো স্টক খুঁজে নিতে পারি। তার জন্যে কি কি দরকার আমাদের। দেখুন, একটা ভালো স্টক খোঁজার জন্যে বা একটা স্টক পিক করার জন্যে আমরা যারা নর্মাল রিটেলাররা আছি তারা ভাবি যে একটা ভালো স্টক খুঁজে বের করা মানে খুব কঠিন ব্যাপার, কোনো রকেট সায়েন্স লাগে এটা খুঁজে বের করার জন্য। অনেক বেশি ফান্ডামেন্টাল পড়তে জানতে হয়, অনেক বেশি স্টক মার্কেটের সম্বন্ধে নলেজ রাখতে হয়, আর প্লাস অনেক সময়ের ব্যাপার থাকে, অনেক বিশাল মাথা ঘামানোর বিষয় এটা। তাই আমরা এটাকে কিন্তু প্রায় বেশিরভাগ রিটেলাররাই আমরা এটাকে অ্যাভয়েড করে যাই। এটা কিন্তু একদমই সত্যি নয়। এটা একদম খুব ইজি এবং খুবই মজার জিনিস এটা। এটা যদি একবার আপনারা শিখে যান বা একবার আপনারা বুঝতে পেরে যান যে কি করে স্টক খুঁজতে হয়, তাহলে কিন্তু আপনারা যে কেউ এই স্টক খুঁজে নিতে পারবেন। এমন কোনো ব্যাপার নয় এটা। ঠিক আছে? তাহলে আসুন আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কিছু জিনিস দেখে নিই বা কিছু জিনিস আমরা বুঝে নিই। শুধুমাত্র এই কয়েকটা জিনিস দেখলেই কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে এই স্টকটাতে আমার মানে ইনভেস্ট করা উচিত, বা এই স্টকটাতে আমার মাথা ঘামানো উচিত কিনা, বা এই স্টকটার পেছনে আমার সময় দেওয়া উচিত কিনা। এটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পেরে যাব। একটা স্টক ভালো খুঁজে নিলাম, ভালো খুঁজে নিয়ে সেটাকে তার পেছনে এবার যদি সময় দিই বা তার পেছনে এবার যদি একটু খাটি, যে ভালো করে রিসার্চ করি, তো সেটা হচ্ছে একটা আমার সময়টাকে অনেকটা সেভ করবে। কিন্তু প্রথম থেকেই যদি না খাটি বা প্রথম থেকেই যদি না ভাবি যে কি করে স্টক খুঁজতে হয় বা কি করে দেখতে হয়, তাহলে তো মানে সত্যি চিন্তার বিষয় হয়ে যাবে বা কারোর ওপর ডিপেন্ডেবল হয়ে যেতে হবে। তো চলে আসুন যে আমরা আজকে দেখে নিই যে কিভাবে আমরা এটাকে খুঁজবো বা দেখবো। দেখুন, প্রথমেই যেটা আমাকে দেখতে হবে বা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে প্রফিট ইন গ্রোথ। ওকে, প্রফিট ইন গ্রোথ বলতে এখানে আমি কি বলতে চাইছি, যদি কোনো কোম্পানি আমি দেখি যে টু বি কন্টিনিউ প্রফিট করছে না, বা একই ধরনের প্রফিট তার রয়ে গেছে কয়েক বছর ধরে টু বি কন্টিনিউ একই ধরনের প্রফিট করে আসছে, তাহলে কিন্তু এরকম স্টক থেকে আমরা দূরে থাকবো। আমরা কিরকম স্টকের দিকে যাব, যে টু বি কন্টিনিউ প্রফিট করে যাচ্ছে, অর্থাৎ প্রতি বছর তার প্রফিটের পরিমাণ যেন টু বি কন্টিনিউ আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ুক না, বাড়ুক কিন্তু অন্তত 10%, 15%, 20% এইভাবে হারে যদি টু বি কন্টিনিউ আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে কিন্তু সেই স্টকের দিকে আমরা যাব বা সেই স্টকটা বাঁচার জন্য বেস্ট। আরেকটা বিষয় আমরা কি দেখব, যে ডেট, মানে মার্কেটের ধার। কোম্পানির ধার হচ্ছে খুব খারাপ জিনিস। ধার এমনি যারই থাক, শুধু কোম্পানি কেন, মানুষেরও ধার থাকা যেমন খারাপ, কোম্পানিরও ধার থাকা সেরকম খারাপ, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা এরকম কোম্পানি খুঁজবো যেটা যেন ডেট ফ্রি হয়, কিংবা একদম লেস ডেট হয়, মানে লেস ডেট মানে একদম খুব কম ডেট হয় যেন, সেরকম যদি কোম্পানি আমরা খুঁজে পাই বা সেরকম যদি আমরা কোম্পানি দেখি, তাহলে জানবেন যে বা ঠিক আছে, এই কোম্পানিটার দিকে যাওয়া যেতে পারে বা দেখা যেতে পারে। এরপর আমরা কি দেখবো, এরপর দেখবো আমরা আরওই। এইটা কিন্তু দেখা মাস্ট প্রয়োজন আছে। আর ওই মানে কি হচ্ছে, রিটার্ন অন ইকুইটি। অর্থাৎ আমরা যখন কোনো শেয়ার বাই করি, তার মানে তার একটা মানে যে আমরা হয়ে গেলাম ইকুইটি হোল্ডার। অর্থাৎ আমরা কোম্পানিকে পয়সা দিয়েছি, কোম্পানিকে পয়সা দেওয়ার জন্য কোম্পানি আমাদেরকে শেয়ার দিয়েছে। তাহলে কোম্পানিকে যে আমরা পয়সাটা দিলাম, কোম্পানি সেই পয়সাটাকে নিয়ে কি করছে, খাচ্ছে না গায়ে মাখছে না উড়িয়ে দিচ্ছে, এটা আমাদেরকে কিন্তু নজর রাখতে হবে। বা এইটাকে আমরা কিভাবে বুঝবো বা ঠিক কিভাবে বুঝবো, সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি যেন অতি অবশ্যই 15 থেকে 20% মধ্যে থাকে। তার মানে
কোনো কোম্পানি আমাদের যে টাকাটা নিয়েছে বা ইকুইটির বদলে যে টাকাটা তারা নিয়েছে, সেই টাকাটাকে তারা কিরকম খাটাচ্ছে বা সেখান থেকে কত পয়সা তারা ইনকাম করছে, বা সেই টাকাটাকে খাটিয়ে কত পার্সেন্ট হারে ইনকাম করছে। যে কোম্পানি যত ভালো বা যত বেশি আরওই থাকবে, সেই কোম্পানি জানবেন তত বেশি ভালো, তারা তত ভালো ওই টাকাটাকে খাটাতে পারছে। তার মানে যদি কোম্পানি নিজেই যদি 15-20% হারে টাকা যদি না খাটাতে পারে বা টাকা যদি না ইনকাম করতে পারে, এবং তার থেকে যদি মানে যদি কমে টাকা ইনকাম করে, আমাদের যে ইকুইটির টাকাটা সেটাকে নিয়ে যদি তারা কমই ইনকাম করে, তাহলে তারা শুধু শুধু ব্যবসা করতে যাবে কেন? তারা তো ব্যাংকে জমা দিয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে পারে, বা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেবে। যদি কোনো কোম্পানির আরওই দেখি আমরা 5-7%, 8%, 9%, তাহলে তাতে আমরা ইনভেস্ট করতে যাব কেন? ক্লিয়ার? আমার ব্যাপারটা বুঝতে পারা গেছে? তো কোম্পানি যদি নিজেই তার টাকাটাকে নিয়ে 5-7% বা 6% হারে খাটায়, বা তার থেকে যদি বেশি না পারে করতে, তাহলে আমরা শুধু শুধু সেই কোম্পানিতে যাব কেন? বুঝতে পারা গেছে? তাহলে এই জন্য আমাকে দেখতে হবে যে আরওই যেন মাস্ট হাই হয়, ঠিক আছে? এরপর যেটা একদম আমাদের অতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কিরকম? ধরুন ম্যানেজমেন্ট যেন ভালো হয়, ঠিক আছে? এবার ম্যানেজমেন্ট ভালো কি খারাপ কি করে বুঝবো? যেমন কোম্পানির সিও এরা যেন ভালো হয়, এগুলো ভালো হয় মানে আমরা কি করে বুঝবো? সেটা হচ্ছে আমাদেরকে একটুখানি খাটতে হবে, সেটা একটুখানি একটু আমাদের গুগল সার্চ করে নিতে হবে। গুগল সার্চে ধরুন আমি কোনো কোম্পানি ধরুন বাই করতে যাচ্ছি বা খুঁজতে যাচ্ছি, যেমন ধরুন ইয়েস ব্যাংক। তার মানে আমরা গুগলে গিয়ে যদি সার্চ করি ইয়েস ব্যাংক ফ্রড, ইয়েস ব্যাংক পুলিশ কেস, এরকম কিছু যদি কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করি, তাহলে যদি আমরা ইয়েস ব্যাংকের সম্বন্ধে যদি কোনো রকম কোনো পুলিশ কেস হয়ে থাকে, ইয়েস ব্যাংক সম্বন্ধে যদি কোনো ফ্রড হয়ে থাকে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে গুগল সার্চে বেরিয়ে যাবে, এবং তার থেকে আমরা বুঝতে পেরে যাব যে এই কোম্পানিটা ভালো কি খারাপ। উদাহরণটা দিলাম, একবার নিজেরা খাটিয়ে দেখবেন, ঠিক আছে? আর কিছু আমি বলবো না এখানে। এবার দেখুন আরেকটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে আমি যে কোম্পানিতে ইনভেস্ট করতে যাচ্ছি বা আমি যে কোম্পানি বাই করতে যাচ্ছি, সেই কোম্পানিটা একবার দেখার আগে আমরা দেখে নেব সে কি আলাদা ধরনের কি করে, অন্যান্য কোম্পানির থেকে সে আলাদা কি করে। ধরুন একটা সেক্টরে অন্যান্য, ধরুন সিমেন্ট সেক্টর, সিমেন্টে তো অনেক কোম্পানি আছে। ধরুন টায়ার সেক্টর, টায়ারে তো অনেক ধরনের কোম্পানি আছে। ধরুন এফএমসিজি সেক্টর, এফএমসিজি সেক্টরে তো অনেক ধরনের কোম্পানি আছে। তাহলে আমরা এতগুলো কোম্পানির মধ্যে যে কোম্পানিটা আমি বাছছি, সেই কোম্পানিটার আলাদা কি গুণ আছে, এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন যদি সরল একটা আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি যদি বলতে চাই, তাহলে একটা কিরকম উদাহরণ দেওয়া যায়, ধরুন ক্লাব মহেন্দ্রা। এটা কোনো আমার রেকমেন্ড নয়, এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, হ্যাঁ? ধরুন ক্লাব মহেন্দ্রা, ক্লাব মহেন্দ্রা হোটেল বা বিজনেস, তা এদের বিজনেসটা আলাদা সবার থেকে কেন? কারণ এরা একটা বুদ্ধি করে যেটা প্রসেসটা করে রেখেছে, এরা কাস্টমারের কাছ থেকে 10 বছর, 5 বছর, কোনো কোনো প্রায় 25 বছরের অবধি অ্যাডভান্স টাকা নিয়ে নেয়। অ্যাডভান্স টাকা নিয়ে নেয় মানে কিরকম? এটা বলে দিল যে আপনি যদি মানে আমাদেরকে 25 বছরের জন্য অ্যাডভান্স টাকা দিয়ে দেন বা বুক করে ফেলেন, কিংবা 5 বছরের আগাম 5 বছরের জন্য যদি আপনারা পয়সা দিয়ে আমাদেরকে বুক করে ফেলেন, কিংবা আগাম 10 বছরের জন্য পয়সা দিয়ে যদি আমাদের হোটেল বুক করে নেন, তাহলে আপনারা যখনই খুশি যখন খুশি আমাদের এই হোটেলে যেতে পারেন, বা সপ্তাহে বা মাসে একবার করে আমাদের হোটেলে এন্ট্রি নিতে পারেন। এর ফলে কি হয়? এর ফলে ক্লাব মহিন্দ্রাকে কোনোদিন কোনো মানে ভালো লোকেশন খুঁজতে হয় না। মানে কারণটা কি? ওরা তো আগে থেকে কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে। এবার ক্লাব মহিন্দ্রার হোটেল যদি ধারা গোবিন্দপুরেও হয়, সেখানেও কিন্তু কাস্টমার যাবে, কারণ কাস্টমার টাকাটা তুলতে হবে তো। তাহলে ফলে কি হয়? তাদের লোকেশন বেছে হোটেল করার টাকাটা তাদের কিন্তু অনেকটা বেঁচে যায়। তার ফলে কি হয়? তারা কম দামে জমি কিনতে পায়, কম দামে জমি কিনে সেখান থেকে ধরুন একটা একটু শহর থেকে একটু খানিকটা 1-2 কিলোমিটার দূরে তারা একটা হোটেল করলো, ঠিক আছে? তাহলে ফলে কি হলো? তাদের যে জমিটার দামটা অনেকটা কম পড়লো। তারাও যে হোটেলটা অন্যান্য কোম্পানি করতে গেলে তাকে করতে হতো একদম হাইওয়ের ধারে বা মেন মেন রোডের কাছে বা মেন সিটিতে, সেটা না করে তারা একটু দূরে করলো। তার ফলে কি হলো? তাদের একটু টাকাটা কম লাগলো হোটেলটা করতে, সেখান থেকে তারা দেখুন একটুখানি পয়সা বাঁচিয়ে নিল। কারণ যেখানেই হোক না কেন তাদের হোটেল, যেহেতু তারা কাস্টমার কাছ থেকে আগে থেকে পয়সা নিয়ে নিয়েছে, তাই তাদেরকে একবার সেখানে যেতেই হবে, বা হোটেলে ভিজিট সেখানে সেদেরকেই থাকতে হবে বা সেখানেই করতে হবে। এইটা একটা ট্রিক, মানে এইরকম, মানে আপনি যে কোম্পানিটা বাছছেন সেই কোম্পানিটা এরকম কিভাবে
আলাদা কোনো ট্রিক ব্যবহার করে, এরকম একটু দেখার প্রয়োজন। যেমন ধরুন আরেকটা উদাহরণ হিসাবে যদি বলতে পারি, যদি চ্যবনপ্রাশ, চ্যবনপ্রাশের যদি আমরা নাম শুনি, প্রথমেই আমাদের মাথায় কিন্তু আসে দেখুন ডাবরের নামটা, তাই তো? এটা কিন্তু রেকমেন্ড না, জাস্ট উদাহরণের জন্য বলছি। প্রথমেই নাম কি আসে আমাদের? ডাবরের নাম। কারণ চ্যবনপ্রাশ মানে যে ডাবর চ্যবনপ্রাশ, এটা কিন্তু প্রথম থেকেই আমরা একদম জেনে এসেছি বা বুঝে এসেছি এরকম একটা। যতই পতঞ্জলি আসুক না কেন, ডাবরের শেয়ার কিন্তু তারা কাটতে পারেনি, বা ডাবরের পার্সেন্টেজ বা সেই জায়গায় নিতে পারছে না, বা নেওয়া যাচ্ছে না। কারণ এরা এরা হিউজ অ্যাডভান্টেজে আছে, এই শুধুমাত্র এই চ্যবনপ্রাশের দিক থেকে বলুন আর অন্যান্য দিক থেকে বলুন, এটা জাস্ট উদাহরণের জন্য বললাম। ঠিক আছে, এবার তো আমরা এইগুলো এত কিছু দেখে নিলাম, একটা ভালো আরওইও দেখে নিলাম, একটা ভালো ম্যানেজমেন্টও দেখে নিলাম, একটা ডেট ফ্রি কোম্পানিও খুঁজে নিলাম, এত কিছু ভালো করে তো সব দেখে নিলাম, কিন্তু তাতেও কি আমি কোম্পানিতে ইনভেস্ট করে দেবো? না, তাতেও কোম্পানিতে ইনভেস্ট করার আগে আমরা দেখবো যে ডিসকাউন্টেড প্রাইস, অর্থাৎ স্টকটার প্রাইস কি অবস্থায় আছে, তার প্রাইসের দামটা কম আছে না বেশি আছে, এইটা কিন্তু আমাদেরকে একটুখানি বুঝতে হবে। তার জন্য আমাদেরকে কি করে, তাই কিসে চলে যেতে হবে? তার জন্য আমাদেরকে একবার স্কিনারে চলে যেতে হবে। স্কিনারে গিয়ে দেখতে হবে সেখানে প্রাইস টু আর্নিং রেশিও। প্রাইস টু আর্নিং রেশিও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রাইস টু আর্নিং রেশিও যেন 40 বা 50-এর ওপরে যেন না হয়। এই প্রাইস টু আর্নিং রেশিও মোটামুটি যত কম পাবেন, মানে 50 থেকে 40-এর নিচে যত পাবেন বা 50 থেকে 40-এর মধ্যে যত পাবেন, তত জানবেন যে আপনি মোটামুটি কোম্পানিটাকে একটু সস্তায় পেয়েছেন। মানে সোনার এই লোহার দামে সোনা কিনতে যা বা সোনা ভেবে আর কি, ধরুন মানে লোহা কিনছেন কিন্তু সোনার দামে, সেটা যেন না হয়, এটা কিন্তু যেন মাথায় থাকে। ঠিক আছে, মানে সেটা দেখে আমরা কি করে বুঝবো? প্রাইস টু আর্নিং রেশিওটা দেখে আমরা বুঝতে পেরে যাবো। আরেকটা যেটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে ডেট টু ইকুইটি, অর্থাৎ ডেট যেন সবসময় কম থাকে, এটা একদম জিরো আছে, খুব ভালো জিনিস। এটা যেন অনেক কম থাকে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ডেট টু ইকুইটি 1 বা 2%-এর বেশি না থাকাই ভালো সব থেকে, এটা কিন্তু আপনাদের মাথায় অতি অবশ্যই রাখতে হবে। আর ওই দেখুন, আর ওই যেন অন্তত 15 থেকে 20%-এর ওপরে থাকে, তাহলে জানবেন সেই কোম্পানি ভালো, বা আপনি ঠিকঠাক বেছে নিয়েছেন একটা কোম্পানি। তাহলে বুঝতে পারলেন, মাত্র এই কয়েকটা জিনিস দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে কোনো কোম্পানিতে আমার ইনভেস্ট করা উচিত হবে কি কোনো কোম্পানিতে আমার ইনভেস্ট করা উচিত হবে না, বা সেই কোম্পানিটাকে নিয়ে আমাদের পড়াশোনা করা উচিত হবে কি হবে না। তাহলে খুব সহজে আপনারা কিন্তু এটাকে ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। আপনাকে একদম শেষে আমার মানে এটা দিয়ে দিচ্ছি, এটা এটা পারলে নিজেদের কাছে লিখে রেখে দিন বা একটা স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে মোটামুটি বুঝতে পেরে যাবেন যে মানে কি কি বলতে লাগবে, বা কি কি ধরনের কি কি জিনিস আপনাদের আরো দেখতে হতে পারে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস নিজেদের কাছে রেখে দিন বা বুঝে নিন, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে আজকের মতো এখানে রাখি। যদি আমার নলেজটা আপনাদের খুব ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে আমাকে একটুখানি মানে উৎফুল্লিত করুন। এটাই আমি আপনাদের কাছে একটা জিনিসই চাই প্রতিদিন প্রতিবারে, সেটা হচ্ছে লাইক। যদি আপনাদের লাইকটা পাই তাহলে আমার খুব ভালো লাগে। তা এইভাবে আমার সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন। আপনারা লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে। এইভাবে আমাকে গ্রোথ করতে সাহায্য করুন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের জন্য রাখি।